প্রথমে আমাদের মাথায় যেটা এসে সেটা হচ্ছে চোখের পাওয়ারের সমস্যা। এছাড়াও আছে কিছু সাধারণ রোগ, যেমন চোখ লাল হয়ে যাওয়া, চোখে অ্যালার্জি হওয়া, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে ছানি পড়া। এছাড়া চোখের প্রেশারের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে এসে থাকেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের ডক্টর স্টিভের নিয়মিত আয়োজন আপনার দৃষ্টি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে আছি আমি ডক্টর এস এম মেহেদী হাসান, লেকচারার তাইমুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, প্রিয় একজন ম্যাডাম, ডক্টর ফালিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডিপার্টমেন্ট অফ অপথলমোলজি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। আজকের অনুষ্ঠানের বিভিন্ন সাধারণ সমস্যা ও প্রতিকার এই সম্বন্ধে বলার জন্য আমরা ম্যাডামকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার শতব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও মেহেদী, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্টিভিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি চোখের সাধারণ সমস্যা এবং প্রতিকার। যদি একটু বুঝিয়ে বলতেন চোখের সাধারণ সমস্যা বলতে আমরা কি বুঝি, বা রোগীরা আমাদের কাছে সাধারণ সমস্যাগুলো কি কি সমস্যা নিয়ে এসে থাকে? চোখের সাধারণ সমস্যা বলতেই প্রথমে আমাদের মাথায় যেটা এসে সেটা হচ্ছে চোখের পাওয়ারের সমস্যা। এছাড়াও আছে কিছু সাধারণ রোগ, যেমন চোখ লাল হয়ে যাওয়া, চোখে অ্যালার্জি হওয়া, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে ছানি পড়া। এছাড়া চোখের প্রেশারের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে এসে থাকেন। ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছে জানতে চাচ্ছিলাম চোখের পাওয়ারের সমস্যা বলতে আমরা কি বুঝে থাকি, এবং রোগীরা আমাদের কাছে সাধারণত চোখের পাওয়ারের সমস্যা কি কি সমস্যা নিয়ে আসতে পারে তারা? আচ্ছা, চোখের পাওয়ারের সমস্যা সাধারণত ছোট থেকে শুরু করে বড়দের সবারই চোখের পাওয়ারের সমস্যা থাকতে পারে। এটি খুবই সাধারণ একটি বিষয়, এতে ঘাবড়ানোর কোনো কিছু নাই। চোখের দৃষ্টি ত্রুটিগুলোর মধ্যে কয়েক ধরনের দৃষ্টি ত্রুটি আছে। সেটা হচ্ছে ক্ষীণ দৃষ্টির সমস্যা, আরেকটি হচ্ছে দীর্ঘ দৃষ্টির সমস্যা, হচ্ছে বিষম দৃষ্টির সমস্যা। এই তিনটি মেইনলি আমাদের দৃষ্টি ত্রুটি। এর মধ্যে ক্ষীণ দৃষ্টির সমস্যাটা বাচ্চাদের হয়ে থাকে বা অল্প বয়সী মানুষদের হয়ে থাকে। এটা যাদের এই রোগটি থাকে তারা দূরের জিনিস ভালো দেখতে পায় না, কিন্তু কাছের বই খাতা বা পড়াশোনা ওই লেখাগুলো ভালো দেখতে পারে। কিন্তু যাদের দীর্ঘদৃষ্টির সমস্যা, ওনাদের মোটামুটি দু ধরনের সমস্যায় কাছেও তারা কম দেখে, খারাপ। আরেকটি হচ্ছে বিষম দৃষ্টির সমস্যা, যেটাকে আমরা বলি অ্যাস্টিগমাটিজম। এটা হচ্ছে এক্সিসের সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আলোক রশ্মি তাদের রেটিনার উপর ঠিক মতো পতিত হয় না, তখন এই সমস্যাটা হয়ে থাকে। আর এটা হচ্ছে বয়সজনিত কারণে এক ধরনের সমস্যা হয়, যেটাকে আমরা বলি প্রেসবায়োপিয়া। ওটা অ্যাকচুয়ালি কোনো দৃষ্টি ত্রুটি নয়, ওটা যাদের হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে, মোটামুটি 40 বছর বয়স বা তাদের আশেপাশে হলেই তখন এই ধরনের দৃষ্টির সমস্যাটা হতে পারে। তখন আমরা চশমা দিলে সেটার সমাধান হয়ে যায়। ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাডাম কিছু কিছু রোগী আসে আমাদের কাছে চোখে পাতা ফুলে যাওয়া, এই ব্যাপারটা সম্বন্ধে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। চোখের পাতা ফুলে যাওয়া বিষয়টিকে জনসাধারণ যেটা বলে অঞ্জলি বলে থাকে। অঞ্জলিটা চোখের পাতায়, আমাদের চোখের পাতা এবং হচ্ছে আমাদের পাপড়ির গোড়ায় ওই তৈল গ্রন্থিতে দেখা যায় যদি ময়লা হয়ে অথবা ইনফেকশন হয়ে তৈল গ্রন্থিগুলোর মুখ বন্ধ হয়ে যায়, তখন ওই তৈলগুলো ভিতরে জমে যায়, তখনই এই অঞ্জলিটা হয়। এটা পেইনফুলও হতে পারে এবং পেইনলেসও হতে পারে। যেটা পেইনফুল, ওই রোগীগুলো আমাদের কাছে অল্প দিনের হিস্ট্রি নিয়ে আসে, ব্যথা থাকে, তখন ব্যথার জন্য আমাদের কাছে আসে। আর হচ্ছে সেটা লিড মার্জিন, আমাদের যে পাপড়ির গোড়া, ওই জায়গাটায় সমস্যাটা হয় মেনলি। আর হচ্ছে পেইনলেস সেটা দীর্ঘদিনের একটা হিস্ট্রি নিয়ে আমাদের কাছে আসে, তো ওই ক্ষেত্রে ব্যথা থাকে না, অপেক্ষা করতে থাকে, হয়তো সেরে যাবে, ফুলাটা সেরে যাবে। বাট যখন দেখে যে আসে কিছুদিন পরে,
তারপরে আমরা সেটা চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। ম্যাডাম, একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আপনি যেটা বলেন চোখের পাতা ফুলে যাওয়া, এটার সমস্যাটা আপনি ক্লিয়ার করেন। এখন তিনি জানতে চাচ্ছেন যে আসলে এটার প্রতিকার কি বা চিকিৎসা কি হতে পারে। দর্শকের প্রশ্নের উত্তরে আমি এটা বলতে চাচ্ছি, যেহেতু এখানে দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে পেইনফুল এবং পেইনলেস, দুইটা ভ্যারাইটির জন্য দুইটা ডিফারেন্ট চিকিৎসা থাকবে। যেটা পেইনফুল থাকে আমরা সেটাকে নর্মালি স্টাই বলে থাকি। সে স্টাই হলে দেখা যায় যে গরম ছেঁক দিলে এবং হচ্ছে কিছু ড্রপ দিলে এটা সেরে যায় এবং খুব দ্রুত সেরে যায়, বেশি সময় লাগে না যদি ওষুধ কন্টিনিউ করেন। আর যেটা পেইনলেস সেটা হচ্ছে আমরা প্রথমে এটার জন্য কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকি, কিছু ড্রপ দিয়ে থাকি, কিন্তু দেখা যায় যে এটা যেহেতু দীর্ঘদিন একটা হিস্ট্রি থাকে এবং এটা সারে না, তখন সেক্ষেত্রে আমাদেরকে যদি না সারে ওষুধে তখন আমাদের সার্জিক্যাল প্রসিজারে যেতে হয়। আর মাঝে মধ্যে এমনও হয় যে ইনফেকশন নিয়ে আসে, যখন ইনফেকশন নিয়ে আসে তখন আমরা অ্যান্টিবায়োটিক কোর্সে চলে যাই। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং ম্যাডাম আপনাকে যে পরামর্শটি দিয়েছেন সেটি যদি আপনি মেনে চলতে পারেন, আশা করি আপনি আপনার যে কোনো সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। ম্যাডাম, আমরা পরবর্তী প্রশ্নে যেতে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক রোগী আসে আমাদের কাছে চোখ লাল হয়ে যাওয়া, একটি সাধারণ খুবই কমন একটি সমস্যা। এই সমস্যা সম্বন্ধে আপনি আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন। চোখ লাল হয়ে যাওয়া বিষয়টি যেটি মেহেদি বললেন সেটা হচ্ছে খুবই কমন একটি বিষয়। বিভিন্ন কারণে চোখ লাল হয়ে যেতে পারে, তার মধ্যে খুব কমন হচ্ছে চোখ ওঠা, যেটাকে আমরা বলি চোখের প্রদাহ বা মেডিকেল টার্মে আমরা যেটাকে বলি কনজাংটিভাইটিস। এছাড়া ইউভিআইটিস আছে, যেটার কারণে চোখ লাল হয়ে যেতে পারে। চোখের প্রেশারের সমস্যার কারণে চোখে লাল হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি গ্লুকোমা। এছাড়া অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যেতে পারে, চোখে আঘাত লাগলে চোখ লাল হয়ে যায়। অনেকে আছে যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন এবং দীর্ঘদিন ব্যবহার করার পরে দেখা যায় ডেট পার হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন তারা ব্যবহার করতে থাকে, সেক্ষেত্রে একটা রিঅ্যাকশনের মাধ্যমে চোখ লাল হয়ে যেতে পারে আর কি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, চোখ লাল হয়ে যাওয়া বা চোখ ওঠা, এই সমস্যাটা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে খুবই সাধারণ একটি সমস্যা। মানে চোখ ওঠা এই ব্যাপারটা সম্বন্ধে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, চোখ লাল হয়ে যাওয়া বিষয়টি হচ্ছে চোখের প্রদাহ, মানে চোখ ওঠা বিভিন্ন কারণে চোখ লাল হয়ে যেতে পারে। সেটা ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, ভাইরাল এবং অ্যালার্জি কারণে চোখ লাল হয়ে যেতে পারে। তো যেটা ব্যাকটেরিয়াল কারণ, সেটাতে চোখ লাল হয়ে যাওয়ার পাশাপাশি চোখে প্রচুর ময়লা জমে। এমনও হয় যে রোগীরা আসে আমাদের কাছে এসে বলে যে সকালে ঘুম থেকে উঠেছি, দু চোখের পাতা আটকে আছে, চোখ খুলতে পারছে না। সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যারাইটি। এবং আরেকটা আছে ভাইরাল কারণে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে চোখে ব্যথা হয় বা আলোর দিকে তাকাতে গেলে চোখে ব্যথা হয়, তখন আমরা বুঝে নিই যে সেটা ভাইরাল কারণে হয়ে থাকে। এছাড়াও আছে অ্যালার্জিক কারণেও চোখে লাল হয়ে যেতে পারে। ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। এখন আপনি যদি আমাদেরকে একটু বলতেন ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কনজাংটিভাইটিসের চিকিৎসা সম্বন্ধে একটু আমরা জানতে চাচ্ছিলাম। ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কনজাংটিভাইটিসের চিকিৎসাটা অনেকটা একরকম। আমরা কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকি এবং কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে এটা সেরে যায়। আর ভাইরালের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা ড্রপের ইনডিরেক্টলি কিছু ভূমিকা আছে, যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তখন সেই ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা আই ড্রপ ব্যবহার করে থাকি। অনেক সময় রুগীরা দেখা যায় যে তারা একটু অধৈর্য হয়ে যায়, তারা দেখা যায় ভাইরাল কনজাংটিভাইটিসের সারতে একটু সময় লাগে, দেখা যায় যে তখন তারা একটু ধৈর্যহারা হয়ে গিয়ে এক ডক্টর থেকে আরেক ডক্টর যাচ্ছে, কারণ আশানুরূপ ফল পাচ্ছে না। কিন্তু আমি সবাইকে বলবো এটা যে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, আপনারা ধৈর্য 10 থেকে 15 দিনের মধ্যে সমস্যাটা সেরে যাবে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, ভাইরাল কনজাংটিভাইটিস হলে শুধু ডাক্তার থেকে ও ডাক্তার গেলেই হবে না, ম্যাডাম যেভাবে বলেন সেভাবে একটু পরামর্শ মেনে চলতে হবে। কারণ অনেক ক্ষেত্রে একটি কুসংস্কার আমাদের দেশে দেখা যায় যে যাদের ভাইরাল কনজাংটিভাইটিস হচ্ছে বা চোখ উঠছে, প্রচলিত কথা আছে তার দিকে তাকালে সুস্থ মানুষের চোখ উঠতে পারে। এই কথাটা কি সত্যি? এই কথাটা পুরোপুরি সত্য নয়। এটা সংক্রমণের মাধ্যমে একজনের কাছে আরেকজনের যেতে পারে। সেটা হচ্ছে যার চোখ উঠেছে তার ব্যবহার্য জিনিস যেমন বালিশ, টাওয়েল, এটা যদি কেউ ব্যবহার করে, ফ্যামিলি মেম্বাররা যদি ব্যবহার করে থাকে, তখন দেখা যায় একজনের থেকে আরেকজনের হতে পারে। কিন্তু এমনটা নয় যে কারো চোখের দিকে তাকালেই তার আবার চোখ উঠে যাবে, এটা এমনটা নয়। দর্শক, আপনারা তাহলে বুঝতে পারলেন, কারণ কোনো অসুস্থ ব্যক্তির চোখের দিকে তাকালে কিন্তু চোখ উঠবে না। সুতরাং তিনি যে ব্যবহার জিনিসপত্রগুলো আছে এগুলো থেকে আমরা একটু নিজেদেরকে একটু দূরে রাখবো।
ধন্যবাদ ম্যাডাম। আমরা এখন জানতে চাচ্ছিলাম অ্যালার্জি কনজাংটিভাইটিস যেটা আপনি বলে থাকলেন, এটার চিকিৎসা সম্বন্ধে একটু আমাদেরকে বলবেন। অ্যালার্জি কনজাংটিভাইটিসটাও খুব সাধারণ একটি বিষয়, এতে ঘাবড়ানোর কিছু নাই। চোখ লাল হয়ে যায় এবং চোখ প্রচণ্ড চুলকায়। যখন এই ধরনের সমস্যা হবে ডক্টরের শরণাপন্ন হলে কিছু মেডিসিন দিবে, সেটা আই ড্রপ আকারে দিতে পারে এবং কিছু মুখে খাওয়ার ওষুধ দিতে পারে। এটা খেলে সমস্যার সমাধান হয়ে যায় আর কি। আর কিছু অ্যালার্জিক ফুড আছে সেগুলো ওগুলো ওই সময় অ্যাভয়েড করতে হবে। ম্যাডাম কি অ্যালার্জি জনিত খাবার আছে যেগুলো আমরা অ্যাভয়েড করব ওই সময়টাতে? আচ্ছা, কিছু খাবার আছে যেগুলো খেলে অ্যালার্জির সমস্যা থাকে। সেটা হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, অনেকের পুঁই শাকেও অ্যালার্জি হয়, অনেকের মিষ্টি কুমড়াতেও অ্যালার্জি হয়, বেগুনে অ্যালার্জি হয়। এই সমস্ত খাবার হচ্ছে একটু অ্যালার্জি জাতীয় খাবার। ম্যাডাম তাহলে কি যাদের অ্যালার্জিতে সমস্যা আছে আমরা কি সবগুলো মানে ঢালাওভাবে সবগুলোকে আমরা বাদ দিতে বলবো, নাকি স্পেসিফিক ভাবে কিছু আছে? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে। যাদের অ্যালার্জি হয় অ্যাকচুয়ালি ঢালাওভাবে সব ধরনের অ্যালার্জির খাবারগুলো বন্ধ করার কোনো দরকার নেই। যার যেটাতে অ্যালার্জি এটা তাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তার যদি সেই স্পেসিফিক ওই খাবারে অ্যালার্জি থাকে সেই খাবারটাকে সেই খাবারটাকে সে অ্যাভয়েড করবে। বাকিগুলোতে যদি অ্যালার্জি না থাকে তাহলে সেগুলো বন্ধ করার কোনো দরকার নেই। ধন্যবাদ ম্যাডাম। সুতরাং দর্শক, আমরা বুঝতে পারলাম যে ঢালাওভাবে সবকিছু বাদ দিতে হবে না। আপনার যে খাবারটি খেলে অ্যালার্জি সমস্যা বাড়ছে সেটি আপনি বুঝতে পারছেন, সুতরাং ওই খাবারটি স্পেসিফিকলি বাদ দিতে হবে। প্রচলিত কথা থেকে বেরিয়ে এসে আমাদের ডক্টররা আমরা কি বলছি, আমাদের ম্যাডামরা কি বলছেন, স্যাররা কি বলছেন, এটি মেনে চলতে হবে। প্রচলিত কথা থেকে আমরা নিজেদেরকে একটু দূরে সরে রাখবো। আমরা পরবর্তী প্রশ্নে যেতে যাচ্ছি। চোখের ছানি বলতে আমরা কি বুঝি ম্যাডাম? চোখের ছানি তো খুবই কমন একটি বিষয়। চোখের ছানি কোনো প্রলেপ নয়, কোনো আবরণ নয়, কোনো পর্দা নয়। এটা হচ্ছে আমাদের আল্লাহ প্রদত্ত যে লেন্সটি আছে চোখের, হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। এটা একটু বয়স হলে এটা ঘোলা হয়ে যায়, সেটাই হচ্ছে চোখের ছানি, এটা কোনো পর্দা নয়। ধন্যবাদ ম্যাডাম। কেন চোখের লেন্সটা আমাদের ঘোলা হয়ে যায়? আমাদের চোখের লেন্স ঘোলা হওয়ার যা খুবই প্রাকৃতিক একটি বিষয়। বয়স হলে যেরকম চামড়া কুঁচকে যায়, মাথার চুল পেকে যায়, সেরকমই এটা বয়স হলে এটা হচ্ছে নর্মাল একটা ফিজিওলজিক চেঞ্জ যেটা আমাদের চোখের হয়ে থাকে। সেটা হচ্ছে চোখের লেন্সটা ঘোলা হয়ে যায়। লেন্সটা আমাদের নর্মালি ক্রিস্টাল ক্লিয়ার থাকে, বয়সের সাথে সাথে ঘোলাটে হয়ে যায়, সেটাই হচ্ছে ছানি পড়া। ধন্যবাদ ম্যাডাম। আমরা এখন জানতে চাচ্ছিলাম চোখে ছানি পড়লে রোগীরা আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসতে পারে? চোখে ছানি পড়লে রোগীরা আমাদের কাছে সাধারণত কিছু সমস্যা নিয়ে প্রেজেন্ট করে। নর্মালি যখন আমাদের চোখের লেন্স ক্লিয়ার থাকে আমরা সব কিছু স্পষ্ট দেখতে পাই, কিন্তু ছানি পড়ার সাথে সাথে আমাদের লেন্স আমরা সব কিছু একটু ঘোলাটে দেখি। স্বাভাবিকত রোগীরা যখন ঘোলাটে দেখে তখন আমাদের কাছে আসেন এবং বলে যে তারা সব কিছু একটু আবছা দেখছে বা ঘোলাটে দেখছে। এছাড়াও দেখা যায় যে ঘোলাটে হওয়ার কারণে আমাদের চোখের মণিটা আগে কালো ছিল, কুচকুচে কালো ছিল, সেটা আস্তে আস্তে সাদা হয়ে যায়। তখন তারা নিজেরাও বুঝতে পারে বা আমাদের কাছে যখন আসে আমরা বুঝতে পারি যে চোখের মণিটি সাদা হয়ে গিয়েছে এবং ছানি পড়েছে, এই সমস্যা নিয়ে আসে। আর হচ্ছে গ্রামে গঞ্জে দেখা যায় মানুষেরা চাঁদের দিকে তাকালে বা কোনো কিছু জিনিসের দিকে তাকালে সেই জিনিস ডাবল বা ট্রিপল দেখে, দুই বা তিনটা জিনিস দেখে, আর তারা আমাদের কাছে এসে সেই সমস্যাগুলো বলে। আর শহর অঞ্চলে দেখা যায় অনেকে বলে যে তারা ড্রাইভিংয়ের সময় সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসে থাকে। ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। এখন জানতে চাচ্ছিলাম চোখের ছানি পড়লে আমরা তার চিকিৎসা কি এবং তার প্রতিকার সম্বন্ধে একটু বলতেন। আচ্ছা, চোখে ছানি পড়লে এমন কোনো কিছু নাই যেটা ছানি কেটে যাবে বা কোনো ওষুধ দিলে ছানি আর পড়বে না, এমন কোনো ধরনের চিকিৎসা আজ পর্যন্ত বের হয়নি। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ছানি পড়লে রুগীরা ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের কাছে আসবেন এবং ডাক্তার তখন দেখবেন তার কোন ধরনের ছানি পড়েছে, ম্যাচিউর হয়েছে কিনা, ইম্যাচিউর আছে কিনা, সেই অনুযায়ী তখন অপারেশনের মাধ্যমে আমাদের ঘোলাটে লেন্সটাকে ফেলে দিয়ে আমরা নতুন একটি পরিষ্কার লেন্স, আর্টিফিশিয়াল একটি লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে অপারেশনটি করে থাকি। এটাই হচ্ছে ছানির একমাত্র চিকিৎসা। ম্যাডাম আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দরভাবে বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টরস টিভিকে এবং দর্শকদেরকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শকদের জন্য আমার একটি উপদেশ থাকবে এটা যে তারা তাদের এই অমূল্য সম্পদ আল্লাহ প্রদত্ত এত বড় একটি নিয়ামত চোখের যত্ন করবে এবং বেশি যত্নশীল হবেন এবং যখন কোনো সমস্যা হবে
সেটা দৃষ্টিজনিত হোক এবং যে কোনো ধরনের সমস্যা হোক, আপনারা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবেন। তাহলে দেখা যাবে যে অনেক খারাপ কিছু হওয়ার আগেই হয়তো বা সেটার প্রতিকার আপনারা পাবেন। আর প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনাদের যদি চোখ সম্পর্কিত কোনো সমস্যা থাকে বা যদি কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাবেন। আমাদের ডক্টরস টিভি ডক্টরগণ নিয়মিত আপনাদের পরামর্শ দিয়ে থাকবেন। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।